আমার নাম মোহাম্মদ তোফায়েল আহমেদ। আমার বাবার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার মার নাম মিনা বেগম। আমার বাবা হচ্ছেন একজন ট্রাক ড্রাইভার আর আমার মা হচ্ছেন একজন গৃহিণী। আচ্ছা, আসলে মানে ফিলিংটা অনেক মিক্সড ফিলিং। মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। ছোটবেলা থেকে অনেক অবস্টেকলস পার করে এইটুকু পর্যন্ত আসছি। মানে লাইফে অলওয়েজ একটা কনস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস তো ছিল। ওইগুলাকে অতিক্রম করে এটুক পর্যন্ত আসতে পারছি। এখন মানে অনেক ওভারওয়েলম লাগতেছে নিজের কাছে। মানে আসলেই মানে ফিলিংসটা কেমন এটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। আর তবে সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমি এক্সপেকটেশন ছিল যে শুরুর দিকেই থাকবো, তবে মানে আমি এক্সপেক্ট করতেছিলাম ধরেন মানে অ্যারাউন্ড 50-এর ভিতর। কিন্তু মানে ফার্স্ট হব যে ওইটা তো অনেকটা ভাগ্যেরও ব্যাপার। ভাগ্যও কাজ করে এখানে, জাস্ট নিজের অবদানটাও কাজ করে না, আল্লাহর নেয়ামতও কাজ করে এখানে। ওইটাই ফার্স্ট হয়েছে। এখন এটা পুরোটা আল্লাহর রহমত, অনেকটাই আল্লাহর রহমত। আমার অবদানটা এখানে খুবই কম। ফিলিংসটা অনেক ওভারওয়েলম লাগতেছে নিজের কাছে। মানে জিনিসটা কাইন্ড অফ আনএক্সপেক্টেড ছিল। মানে এক্সপেক্ট করছিলাম শুরুর দিকে থাকবো, কিন্তু ফার্স্ট হব যে ওইটা কখনো চিন্তা করি নাই সেভাবে। জিনিসটা অনেক খুশি লাগতেছে। অনেক মানে বাধা বিপত্তি অতিক্রম করে দূর পর্যন্ত আসছি। বাসার সবাই খুশি, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার চিন্তা ভাবনা আমি শুরু করি কলেজে ওঠার কিছুদিন পরেই। কলেজে ওঠার কিছুদিন আগে থেকে পড়াশোনা শুরু করি। এরপর থেকে মানে গোল সেট করার কথাটা চিন্তা করি যে আসলে লাইফে গোলটা কোন দিকে ডাইভার্ট করা যায়। এরপর যখন দেখলাম যে মানে অ্যানালিটিক্যাল প্রবলেমে মানে একটু ইন্টারেস্ট বেশি আমার, তখন আমি ইঞ্জিনিয়ারিংটাই সিলেক্ট করছি এটা এখানে পড়ার জন্য। আসলে মা বাবার অবদান তো বলে শেষ করা যাবে না। মা বাবার সৃষ্টিকর্তার অবদান যত বলি তত কম হবে। আমার মা বাবা অলওয়েজ আমাকে হেল্প করছে যখন যা দরকার। মানে মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যখন যা দরকার ছিল সবই করছেন তারা। আমার ভাই বোনও, ইভেন কি আমার ফ্রেন্ডসরাও, মানে সবাই আমার প্রতি অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, আপনার যদি বেসিক জিনিস যেমন নামাজ কালাম, এরপর মানে বাকি খাওয়া দাওয়া, এইসব কাজ যদি বাদ বাদ দিই, তাহলে সকালে আমি একদম ধরেন সকালে যখন এত বেশি তাড়াতাড়ি উঠতাম না, মডারেটলি আগে উঠতাম। আগে উঠে এরপর আমি মানে অনলাইনে কিছু এক্সাম দিতাম। এরপর অফলাইনে এক্সাম থাকতো, সেখানে গিয়ে এক্সাম দিতাম। এরপর এসে কিছুক্ষণ রেস্ট নিতাম, এরপর আবার কিছুক্ষণ পড়তাম। এরপর আবার যাবতীয় কাজ যা আছে ওগুলা করতাম। এরপর যদি মন চাইতো, যদি ভালো না লাগতো, ধরেন পড়াশোনা করতে করতে অনেক সময় বোরডম চলে আসে, মানে বিরক্ত লেগে ওঠে পড়াশোনা, তখন একটু ফ্রেন্ডসদের সাথে বের হইতাম, মাঝে মধ্যে খেলতে যাইতাম। এমন না যে সবসময় পড়াশোনা করছি, পড়াশোনার মাঝখানে মুভি দেখছি, গেমস খেলছি, বাইরে ঘুরতে গেছি, সবই করছি। মানে সব মিলিয়ে আর কি। তবে কনসিস্টেন্সিটা ধরে রাখছি। আগ্রহ আসলে আমার ট্রাভেলিং এ আগ্রহ আছে অনেক। রাইটিং এ কিছুটা আগ্রহ আছে, যদিও এখনো অত বেশি কিছু মানে রাইটিং এ শুরু করি নাই। স্টুডেন্টদের তো অনেক চ্যালেঞ্জই ফেস করতে হয়। আসলে আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল মেইনলি নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখা। মেন্টাল হেলথ যেটা বলে নিজের, ওইটা আমি মানে ধরে রাখতে পারছি আল্লাহর রহমতে। অনেকে আসলে এক্সাম দিতে দিতে বা পড়ালেখা করতে নিয়ে অনেক সময় খারাপ কিছু হলে হাল ছেড়ে দেয়। আমি আসলে হাল ছাড়িনি ওখানে। আমি মানে একটা জিনিস খারাপ হলে আমি কিছুক্ষণ মন খারাপ থাকতো, এরপর আমি আবার আরো ডাবল এফোর্ট দিয়ে শুরু করতাম যে কি হয়েছে, একটা এক্সাম গেছে আর কি, পরেরটা আরো ভালো হবে। এরপর ফাইন্যান্সিয়ালও অনেক ক্রাইসিস ছিল। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাই অতিক্রম করতে একটু ঝামেলা পোহাইতে হয়েছে। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিলেক্ট করেছি। পরামর্শ একটাই যে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল ছেড়ে দিলেই তো শেষ। কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। এক্সাম যেমন হোক, রেজাল্ট যেমনই হোক, মানে হার মানা যাবে না। আশেপাশে মানুষ অনেক কিছুই বলবে। ইভেন কি আমি নিজে অনেক কথা শুনছি আমার কিছু রেজাল্ট খারাপ হওয়াতে। আমি নিজেও অনেকের থেকে শুনছি যে মানে পারবা না, এই না সেই না, অনেক কথা শুনছি। কিন্তু এগুলো আসলে কানে দেওয়া উচিত না। যে যাই বলুক, নিজেরটা বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। অ্যান্ড ইন দি এন্ড রেজাল্ট যেটাই আসুক ওইটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।
আর মেইন কথা হচ্ছে কনসিস্টেন্সিটা ধরে রাখা, পড়ালেখা কখনো গ্যাপ না দেওয়া। নট নেসেসারিলি যে একটানা মানে সারাদিন পড়ালেখা করতে হবে, কম পড়ুক কিন্তু কনসিস্টেন্সিটা ধরে রাখুক, মানে একটানা প্রত্যেক দিন পড়ুক। আসলে মানে সাকসেসফুল কিভাবে হতে চাই ওইটাতে জিজ্ঞেস করছেন। সাকসেসের তো অনেক ডেফিনিশন আছে। এখন আমি চাচ্ছিলাম যে একটা ভালো মানুষ হতে, আমি চাইছিলাম সোসাইটির, আমার দেশের যদি আমি কোনো উপকারে আসি, যদি না আসতে পারি তাহলে আসলে পড়ালেখাটার তো কোনো মূল্যটা নাই। আমি সেটাই চাইছিলাম যে বড় হয়ে কোনো ভালো কাজ করব, যে দেশের জন্য কিছু করব, যে সেক্টরে আছি ওই সেক্টরেই ডেভেলপমেন্ট আনার ট্রাই করব। আচ্ছা, আর ওই সময় আপনি কি করেছিলেন? আমি নিজেও আন্দোলনে মানে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এখন আমি নিজেও মানে ওইটা নিয়ে আমি আসলে এত বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেও তখন পড়ালেখা করি নাই। কারণ যখন এই জুলাই রিভোল্ট শুরু হয়েছে তখন আমাদের এইচএসসি মেবি স্থগিত ছিল, এবং পরের এক্সাম গুলা কি আদৌ হবে কিনা ওইটা আনসার্টেন ছিল, না বলা হয় নাই সরকার থেকে। তো পড়ালেখা কাইন্ড অফ অফ করে দিছিলাম তখন। আন্দোলনে যাইতাম মানে রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে আর কি। ওইখানে মানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ওইখানে। তখন পড়ালেখা জিনিসটা মাথা থেকে ডিরেক্ট আউট হয়ে গেছিল। তখন দেশের যে অবস্থা, তখন পড়ালেখা করলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতো। তখন যখন আন্দোলনটা শেষ হইলো, সরকার পতন হলো, এরপর যখন সবাই আবার অ্যাডমিশন প্রিপারেশন শুরু করছে, আমি তখন আবার পড়াশোনা ব্যাক করছি পুরোদমে। মাঝখানে যে সময়টা ছিল এখানে পড়ালেখা বলতে গেলে পুরোটাই অফ ছিল আমি। আচ্ছা, প্রথম হওয়ার পরে সবাই তো মানে মহা খুশি। আসলে আমার ফ্যামিলি মানে আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে এরকম সাকসেস আসলে এর আগে কখনোই নাই। মানে এরকম ন্যাশনাল রেকগনিশনের কোনো বিষয় আমি এই প্রথম। আবার আমি ফ্যামিলির প্রথম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এই জন্য সবাই মানে অনেক বেশি খুশি, মানে মাত্রাতিরিক্ত খুশি সবাই। আসলে প্যারেন্টস এর রিয়াকশন মানে সবাই অনেক বেশি আনন্দিত ছিল। আমার আব্বু বাসায় ছিল না। আব্বুকে যখন কল দেই, আব্বু কলের অপর সাইডে খুশিতে চিল্লানো শুরু করছে, আলহামদুলিল্লাহ বলে চিল্লানো শুরু করছে সবার সামনে। আম্মুকে যখন বললাম, আম্মুও সেম খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে সবাই। আমার বোনরা তো বাসায় ছিল না, ওদেরকেও কল দিয়ে জানালাম, সবাই মানে অনেক বেশি খুশি হয়েছে। আমি আসলে প্রথমে মানে 2-3 মিনিট আমি নিজে শিওর মানে বিশ্বাস হওয়ার জন্য 2-3 মিনিট আমি নিজে কয়েকবার রিচেক দিছি যে আসলেই কি এক কিনা। পরে দিয়ে নিজেও আমি মানে খুশিতে কিছুক্ষণ লাফালাফি করছি। আমার ছেলে ছোটবেলা থেকেই মানে মানে ও ভালো পড়াশোনা ঠিক মতোই করে, মানে যেটাই করে মনোযোগ দিয়ে করে। তখন থেকেই আমার মানে আশা আছে ছেলে বড় হলে কিছু একটা করবে। তো আমি মানে সব যেটাই আশা করছি এটাই পাইছি। তো ও ছোটবেলা থেকেই মাসাল্লাহ দিলে ফার্স্ট ফার্স্ট মানে ফার্স্টেই আসছে। তো এবার আমরা ওই যে চুয়েটের রেজাল্ট আছে না, এটা নিয়ে একটু মানে মনটা ভেঙে গেছিল। পরে দেখ, এটাতে ফার্স্ট হয়েছে, তারপরে আর কি এখন তো আর খুশির শেষ নেই। না, ও অনেক পরিশ্রম করছে। মানে আমি রাত জেগে জেগে ও পড়ালেখা করতো। দেখতাম কি রাত 3টাও বাজে 4টাও বাজে আমি এসে দেখতাম যে ও পড়ে। তখন আমার মনে হতো যে ও না ঘুমাইলে তো ওর একটা সমস্যা হয়ে যাবে। তখন আমি আসিয়া বলতাম যে বাবা ঘুমাও, সকালে উঠে পড়বে। বলে যে আচ্ছা ঘুমাই যাইতেছি, এটা বললে যে আপনি গান দিয়ে শুয়ে পড়েন। পরে আমি আবার আসতাম, দেখি যে লাইট জ্বলে আসতাম, আসি মানে বলতাম যে আপু শুয়ে পড়ো, এখন রাত 4টা বাজে। তারপরেও মানে আরো কতক্ষণ পরে গিয়ে শুইতো। সকালে আবার 8টা 9টা বাজে উঠে যেত। মানে ওর তো মনে করে যে আমি ঘুমাইলে তো আমার সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ আমার ওইখানে চান্স পাইতে হবে, একটা ভালো রেজাল্ট করতেই হবে। ওর ফোকাস মানে ওদিকে আছে, যে যত কিছুই করো ও একদিকে আছে, পড়ে আছে। যথেষ্ট আমার ছেলে এখানে সময় দিছে। মানে আমাদের চেয়ে আমরা কোনো কষ্ট করি না, আমার ছেলের কষ্টই বেশি। এখানে বুয়েট অ্যাডমিশনে একটা অনেক বড় সুবিধা হচ্ছে আগে সিলেবাস শেষ করা। সিলেবাস যদি আগে শেষ করে রাখে তাহলে পরে অনেকবার রিভাইজ দেওয়ার সুযোগ পাওয়া যায়। আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি সবাই যখন অনলাইন অফলাইনে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমি চিন্তা করছি যে আমি সিলেবাসটা আগে শেষ করে রাখবো, যে যাই বলুক। তা আমি ফার্স্ট ইয়ারে থাকতে মানে আমি সবচেয়ে বেশি পড়াশোনা করছি আমি ফার্স্ট ইয়ারে থাকতে। আমার স্ট্র্যাটেজিটা ছিল যে আমি কলেজ লাইফে সব শেষ করে রাখবো,
অ্যাডমিশনে এসে যাতে আমার কোনো প্রেশার না পড়ে, ওইভাবেই আগাইছি। অ্যান্ড কলেজ লাইফে আমি ফার্স্ট ইয়ারে থাকতে মোটামুটি আমার মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোটার সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেছে। কিছু হালকা খুচরা টপিক বাদ ছিল, ওগুলো আমি সেকেন্ড ইয়ারে উঠে কভার দিছি। ফার্স্ট ইয়ারে থাকতে যেহেতু সিলেবাস আমি মোটামুটি শেষ করে ফেলছিলাম, সেকেন্ড ইয়ার প্লাস অ্যাডমিশন পুরাটা টাইম আমি রিভাইজ দেওয়ার সুযোগ পাইছি। তো যদি একদম টাইম টু টাইম মানে ধরেন এইচএসসি পরীক্ষা 1-2 মাস পর, তো যদি আমি এইচএসসি পরীক্ষার 1 মাস বা 2 মাস আগে সিলেবাস শেষ করি, তাহলে সমস্যা হচ্ছে কি আমি ম্যাটেরিয়াল সলভ করার টাইম কম পাবো। আমার কাছে যে সীমিত মানে পড়াটা আমি পড়ছি ওইটার ভিতরে আমাকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু আগে সিলেবাস শেষ করলে একটা সুবিধা কি, ধরেন প্রথমবার যদি সিলেবাসটা একটা চ্যাপ্টার শেষ করি, তাহলে ওইখানে যদি কিছু ল্যাকিংস থাকে, আমি যদি সেকেন্ড বার রিভাইজ দিই আমার টাইম কম লাগবে, প্লাস ওই ল্যাকিংস গুলো একটু একটু ফিল আপ হবে। থার্ড বার রিভাইজ দিলে আরো ফিল আপ হবে। এরকম যদি কয়েকবার রিভাইজ দিই তাহলে দেখা যাবে ইন দি এন্ড কোনো ল্যাকিংস থাকতেছে না, মানে ওই এমন কোনো টপিক থাকতেছে না যেটা আগে পড়া হয় নাই বা কনসেপ্টটা আমি জানি না। আমি ওই নিয়মে ফলো করতাম। ফার্স্ট ইয়ারে থাকতে আমি মোটামুটি সিলেবাস শেষ করছি, অ্যান্ড সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন টাইম পুরাটা আমি রিভাইসের উপর রাখছি। মানে যত কোচিং বা অনলাইনে যত ম্যাটেরিয়ালস পাওয়া যায় সবগুলো আমি সলভ করার ট্রাই করছি, নট বিদেশি ম্যাটেরিয়ালস, দেশের সবকিছুই। শুরু করলাম, কোশ্চেনটা করি। আচ্ছা, অনলাইনে আমি এর আগে এত একটা অ্যাক্টিভ ছিলাম না, আমি কলেজে ওঠার পর সবচেয়ে বেশি অ্যাক্টিভ হই অনলাইনে। সর্বপ্রথম আমি যখন মানে অফলাইন ক্লাসগুলা বাদ দেওয়ার জন্য আমি অনলাইনে শিফট হই। অনলাইনে এরপর ইউটিউবে বিভিন্ন যেখান থেকে যে রিসোর্স পাইতাম আমি কালেক্ট করতাম, ওইখান থেকে পড়াশোনা করতাম। মেইনলি আমার পড়াশোনার বেশিরভাগই হয়েছে ইউটিউব থেকে। ইউটিউবে যত সব কনসেপ্ট ছিল, যত ধরনের রিসোর্স ছিল, আমি সবগুলো ইউটিলাইজ করার চেষ্টা করছি। আর অনেকের মানে একটা বদ্ধমূল ধারণা থাকে যে সোশ্যাল মিডিয়া ইউজ করলে ভালো কিছু করা যাবে না, কিন্তু আমি বলতে যে আমি নিজে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইউজ করছি। ইভেনকি আমি মানে প্রত্যেক দিন আমি না হলেও কয়েক ঘন্টা আমি সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছি। যদিও ওই দিন যদি আমি 10-12 ঘন্টাও পড়ালেখা করি, তবুও আমি কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতাম। আর আমি মানে পড়ালেখা জাস্ট একাধারে পড়ালেখা করলে আসলে হয় না, পড়ালেখার পাশাপাশি অন্য সব জিনিসও করতে হয়, তাহলে মাইন্ডটা আসলে রিক্রিয়েশনের টাইমটা পায় না। পড়ালেখার পাশাপাশি গেমস, খেলাধুলা সবকিছুই করতে হয়। আমি সবকিছুই করছি মোটামুটি। সোশ্যাল মিডিয়াতেও আমি মানে রেগুলারলি অ্যাক্টিভ ছিলাম। এরপর অনলাইনে গেমস মাঝে মধ্যে খেলতাম, মানে এত একটা মানে ওইখানে অ্যাডিক্টিভ ছিলাম না। কিন্তু অনেকের যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে 1 ঘন্টা 2 ঘন্টা কোথায় জায়গা, আমি আসলে ওই জিনিসটা কন্ট্রোল করতে পারতাম যে আমি এখন ঢুকছি, আমি 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত থাকবে, এরপর আমি উঠে যাবো, এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারতাম। তো দেখা যেত যে ধরেন আধা ঘন্টা বা 40 মিনিট যদি পড়ালেখা করি, এরপর আমি 2-3 মিনিট 5 মিনিটের জন্য ফোনটা হাতে নিই বা ল্যাপটপে কিছু সোশ্যাল মিডিয়ার কোন একটাতে ঢুকি। তো তখন ধরেন 5 মিনিটের জন্য আমি ঢুকছি, 5 মিনিট শেষ হলে আমি আবার বের হয়ে আবার পড়াশোনায় ঢুকে যাই, এরকম আর কি। সাজেশন থাকবে যে যদি মানে একমাত্র বুয়েটই গোল থাকে, তাহলে আমি বলবো যে কনসেপ্ট গ্রো করতে সবচেয়ে বেশি টাইম দেওয়া উচিত প্র্যাকটিসে। কারণ কনসেপ্টের চেয়ে আমাদের দেশীয় পরীক্ষা যেগুলো, এগুলোতে প্র্যাকটিসের গুরুত্বটা অনেক বেশি। মেইনলি প্র্যাকটিসে গুরুত্ব দেওয়া উচিত। আর এছাড়া ক্লাস টাস তো আছে, মানে মেইন হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখা নিজের। যে আমি একটা পড়া, আজকের পড়াটা আমি আজকেই শেষ করব, কালকেরটা কালকেই শেষ করব, মানে পড়া ফেলে রাখবো না। কারণ পড়া ধরেন আজকের যেটা ক্লাসের একটা পড়া আছে, আমি যদি এটা আজকে ফেলে রাখি এবং এটা আমার এক না এক সময় গিয়ে এটা আমার আবার কমপ্লিট করতেই হবে। এটা যদি ধরেন আমি আরো সাপোজ 1-2 মাস পরে গিয়ে আমি এটা শেষ করার ট্রাই করলাম, তখন যেই প্রেশারটা পড়বে ওইটা ওই প্রথমের প্রেশারের চেয়ে 3-4 গুণ বেশি হবে। তখন কারণ তখন অন্য পড়াগুলোর লোড আরো বেশি থাকবে। এই জন্য বলবো যে যখনের পড়া তখনই শেষ করে ফেলা উচিত, কোনো কিছু গ্যাপ না রাখা উচিত। আর এটা নট নেসেসারি যে একটানা 15-20 ঘন্টা পড়তে হবে, এটার কোনো দরকারই নাই। বাইরের রাইটারের বই এগুলোর কোনোই দরকার নেই। মানে যে ম্যাটেরিয়ালস গুলা লাগবে এগুলা মানে সে স্টুডেন্ট যে টিচারের কাছেই পড়ুক না কেন, যদি ট্রাস্টেড টিচার হয় তাহলে উনি দেখাই দিবে যে কি কি লাগবে, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা যায়। আর মানে একটানা পড়ালেখা করার কোনো দরকার নাই, মানে 12 ঘন্টা 16 ঘন্টা মানে দিন দুনিয়া বাদ দিয়ে সবকিছুই করা উচিত। কিন্তু মেইন কথা হচ্ছে প্রতিদিন পড়া লাগবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, অ্যান্ড কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে যে আমি পড়বই, দুনিয়া উল্টায় যাক, যা ইচ্ছা তা হোক।
সোর্স মানে কলেজ লাইফে ছিল না তেমন। আমি বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দিতাম, যেখানে ওখানে প্রাইজ মানি পাওয়া যেত। ওই প্রাইজ মানি গুলা দিয়ে আমি পকেট মানি চালাইতাম নিজের। আচ্ছা, ওইখান থেকে মেইনলি আমার পকেট মানিটা আসতো, মানে নট অলওয়েজ, সব সময় পাইতাম না, তবে ধরেন মাসে 2 মাসে একটা মিডিয়াম অ্যামাউন্ট পাইতাম, ওইখানে আমার পকেট মানি চলতো অনেক। আর আমি একটু কম খরচ করি কাইন্ড অফ, এই জন্য আমার অল্প টাকায় অনেক বেশি দিন চলে যাইতো। আর মানে একটা বদ্ধমূল ধারণা অনেকের হয়ে গেছে যে সায়েন্সে পড়লে অনেক বেশি কস্টলি, ফিস প্লাস বুকস সবকিছু মিলায়। আসলে এই ধারণাটা এতটাও মানে পুরাপুরি কারেক্ট না, আবার পুরাপুরি রঙও না। যদি কারেক্ট ম্যাটেরিয়ালস ইউজ করে, কিন্তু যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, মানে নিজের পড়ার ইচ্ছা থাকে, নিজের ডেডিকেশন থাকে, তাহলে তার মানে একদম বলতে গেলে খুবই কম কষ্ট লাগবে। কারণ এমন কিছুই আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা গুগলে মানে এমন কোনো জিনিস নাই যেটা সে ইয়াতে পাবে, মানে এমন কোনো জিনিস নেই যেটা সে কোনো পেইড কোর্সে পাবে না। মানে যেটা বুঝাতে চাইছি সেটা তো বুঝছেন। এটা আসলে মানে বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আসলে আমাকে মানে তেমন কেউ গাইড করে না, আমি নিজেই নিজেকে গাইড করছি। যদি বলতে হয় আর কি, মানে মোস্টলি কিন্তু অনেক ভাইয়া, অনেক সিনিয়ররা অনেক হেল্প করছে অনেক সাবজেক্টে। আমার বাসায় হচ্ছে কি, আমার ভাই বোন এবং আমি তিনজন, আমরাই মানে আমাদের মা বাবা আমাদেরকে কখনো পড়ালেখার প্রেশার দিত না, আমরা নিজেরাই নিজেদের থেকে পড়াশোনা করতাম। আমাদের মানে পড়াশোনার আগ্রহ নিজেদের থেকে আসতো। আমারও সেম। আমি যখন ইন্টারে উঠছি তখন সবাই মানে বলা শুরু করছে যে 16 ঘন্টা 20 ঘন্টা না পড়লে কিছু হবে না, মানে পড়তেই হবে পড়তেই হবে। তো আমি তখন কলেজে ফার্স্ট উঠে ঘাবড়ে যাই। তো তখন আমি চিন্তা করি যে না, আমার তো পড়াই লাগবে, না পড়লে তো আমি বিপদে পড়বো। তখন থেকে আমি মানে একটানা পড়া শুরু করি। তখন থেকে সিলেবাস শেষ করার প্ল্যানটা আমার আসতে থাকে মাথায়। আমার বাসায় আমাকে তেমন মানে পড়াশোনার জন্য কখনোই ডাক দেওয়া লাগে নাই, উল্টো ডাক দিত যে এত পড়ার দরকার কি। আমি এমনও দিন গেছে যে ধরেন রাতে 3টা 4টার দিকে আমি মানে এই টেবিলে পড়তেছি, এমন টাইমে আম্মু আসে লাইট অফ করে দিছে বা বলতেছে যে এত পড়ার দরকার কি, এত পড়ে কি হবে, তো বলে বলতো যে ঘুমাই যাও ঘুমাই যাও। ওইরকম হয়েছে অনেক সময়। তো এটা আমি নিজের মতো বলতে পারবো। তা দৈনিক শুরু হয়েছে, দৈনিক কত ঘন্টা পড়তাম, এটা আসলে ভাইয়া মানে কাইন্ড অফ ইললজিক্যাল কোয়েশ্চেন। কারণ এক একজনের ক্যালিবার আসলেই এক এক রকম। কারণ আমি যেটা 10 ঘন্টায় পড়ছি, এটা আরেকজন হয়তো 2 ঘন্টায় শেষ করে ফেলতে পারে। মেইনলি কত ঘন্টা পড়ছি ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি নিজের গোলটা ফিল আপ করতে পারছি কিনা। আমার কাজ হবে যে প্রত্যেকদিন আমি একটা মানে প্রত্যেকটা সাবজেক্টের, অথবা যদি একটাই সাবজেক্ট পড়ি, ওই সাবজেক্টের একটা নির্দিষ্ট গোল সেট করা এবং ওই গোলটা আমি ফিল আপ করার ট্রাই করা। ওইটাতে যদি আমার 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, মেন কথা হচ্ছে ওই গোলটা ফিল আপ করা। এই জন্য আমি মানে কখনো ঘড়ি ধরে পড়ি নাই। আমি একটা গোল সেট করতাম যে আজকে এই টপিক শেষ করব, এই চ্যাপ্টার আজকে শেষ করব। ওখানে যদি আমার 3-4 ঘন্টা লাগতো, আমি 3-4 ঘন্টা পড়ে উঠে যেতাম, ওই দিন আর কোনো পড়ালেখাই করতাম না। আর যদি আমার ওই দিন 10-12 ঘন্টা পড়া লাগতো, তাহলে 10-12 ঘন্টা পড়তাম। একটা বলতেই হয় তাহলে আমি বলবো 6 to 7 আওয়ার্স। মানে যদি প্রত্যেক দিনের কথা আমি চিন্তা করি, তাহলে 6 to 7 আওয়ার্স মাস্ট।